মঞ্চে দাঁড়িয়ে কথা বলবো না যে বাংলায় আমরা 42-42 আসন পাবো। আমরা জানি বাংলায় কেউই একা 42 আসন পাবো। এটা যেমন সত্যি তেমন আবার এটাও সত্যি, আমরা এটাও জানি। এইবারের লোকসভা ভোটের ফল যেদিন বেরোবে 4 জুলাই, সেদিন হয়তো দেখা যাবে বাংলার কতগুলো জেলা রয়েছে যে জেলাগুলো একেবারে বিজেপি এবং তৃণমূল মুক্ত হয়ে যাবে, এবং তার মধ্যে প্রথম নাম হচ্ছে মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলায় 3টে লোকসভা আসনের মধ্যে 2টো লোকসভা আসন থেকে কংগ্রেসের প্রার্থী এবং 1টা লোকসভা আসন থেকে বামফ্রন্টের প্রার্থী। তারা এখানকার মানুষের রায় নির্বাচিত হয়ে খালি পার্লামেন্টে যাবেন তাই নয়, তারা বার্তা দেবেন 2026-এর লড়াইটা হবে তৃণমূলের বিরুদ্ধে, বাম কংগ্রেসের লড়াই হবে, তৃণমূল হারবে এবং আমরা জিতবো। সেই লক্ষ্যে আমরা লড়াই করছি, সেই লক্ষ্যে আমরা মানুষের সমর্থন চাইছি। 34 বছর বামফ্রন্ট এমন নয় যে লটারিতে নাম উঠেছিল বলে সরকারে ছিল। 34 বছরের মধ্যে বামপন্থীদেরকে 7টা ভোট পার করতে হয়েছে। আমরা 7বার ভোটে জিতেছি, 7বার পরীক্ষা দিয়েছি, দিয়ে আমাদের 5 বছর অন্তর অন্তর আমাদের রাজ্যের দায়িত্বে থাকা পুনর্নবীকরণ হয়েছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ছাপ্পা ভোট দিয়ে আমরা গায়ের জোরে আমরা বিরোধী শূন্য পঞ্চায়েত করে, বিরোধী শূন্য পুরসভা করে, বিরোধী শূন্য বিধানসভা করে আমরা সরকারে থাকি। তাই এই সমস্ত বাচ্চাদের মতো কথা না বলে, 5 বছর ধরে তিনি একটা কেন্দ্রের এমপি ছিলেন, কেন্দ্রের এমপি হিসেবে 5 বছর ধরে সেই কেন্দ্রের জন্য কী কাজ করেছেন সেইটা বলে মানুষের যদি ভোট চাইতেন আমার মনে হয় বেশি কার্যকর হতো। 5 বছর ধরে যে ক্ষমতায় থাকে, দায়িত্বে থাকে, সে যদি তারপরে নিজের কাজের কথা না বলে অন্যের নামে গালাগাল দিয়ে ভোট পার করতে চায়, তার থেকে সবার আগে প্রমাণিত হয় যে তার যে করণীয় কাজগুলো ছিল তিনি সেগুলো করেননি। অতীতে অনেক লড়াই, অনেক তর্ক, অনেক বিতর্ক এই মুর্শিদাবাদে, এই বাংলায় বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের হয়েছে, এটা মিথ্যে নয়। আমরা ভোটে একে অপরের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা অনেক ঝগড়া করেছি, একে অপরের বিরুদ্ধে অনেক সমালোচনা করেছি, কখনো কখনো সেই ঝগড়া হাতাহাতিতে পর্যন্ত গেছে, কথা মিথ্যে নয়। আজকে অস্বীকার করলে ইতিহাস মিথ্যে হয়ে যাবে না, কিন্তু এটা যেমন সত্যি তেমন আবার এইটাও সত্যি। বছরের পর বছর রাজ্যে বামফ্রন্টের সরকার চলেছে, তার আগে বছরের পর বছর রাজ্যে কংগ্রেসের সরকার ছিল। মালদায়, মুর্শিদাবাদে বামফ্রন্ট সরকারের আমলেও কংগ্রেস বারবার এখানে জিতেছেন, পুরসভায় জিতেছেন, পঞ্চায়েতে জিতেছেন, লোকসভা আসন জিতেছেন, অধীর চৌধুরী জিতেছেন, বরকত সাহেব জিতেছেন। কেউ কোনোদিন কল্পনা করতে পারতো না ভোটের আগে ঝগড়া হোক, তর্ক হোক, বিতর্ক হোক, মারামারি হোক, যাই হোক না কেন, ভোট একবার হয়ে গেল, তারপর যে পঞ্চায়েত সিপিএম জিতেছে কি আরএসপি জিতেছে, কোনদিন অধীর চৌধুরী, বরকত সাহেব টাকার লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে, চোখ রাঙিয়ে বামফ্রন্টের জেলা পঞ্চায়েতকে দখল করতে যাননি। আর যে পঞ্চায়েত কংগ্রেস জিতেছে, কোনদিন বামফ্রন্টের কোন নেতা চোখ রাঙিয়ে, ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে কংগ্রেসের জেলা পঞ্চায়েতকে পুরসভাকে দখল করতে যায়নি। এইটা হচ্ছে বাংলার ইতিহাস। এই নোংরামি রাজনীতি, কে জিতলো কে হারলো বড় কথা নয়, ভোট হয়ে যাবে, যে মানুষ ভোট দিয়েছেন তিনি ঘরে বসে আঙুল চুষবেন, আর মানুষের ভোটে যে জিতবে তাকে তৃণমূল কংগ্রেস গাইড ধরে কিনে নেবে। এই নোংরামির রাজনীতি যাই জলঙ্গি দেখেছে, যা কদিন আগে সাগরদিঘি দেখেছে, এই নোংরামির রাজনীতি আমদানি করেছে বাংলায় তৃণমূল কংগ্রেস। বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের অনেক তর্ক বিতর্ক, ঝগড়া হয়ে থাকতে পারে, কিন্তু কোনোদিন এই নোংরামির রাজনীতি না বামফ্রন্ট কোনোদিন করেছে, না কংগ্রেস কোনোদিন করেছে, না মানুষকে কোনোদিন দেখতে হয়েছে। আর এটাও সত্যি, আমি বলার আগে আমাদের বাকি বক্তারা যারা বলছিলেন, আমরা কেউ এখানে সিপিএমকে ভোট দেওয়ার জন্য জড়ো হইনি, আমরা কেউ এখানে শুধুমাত্র কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য জড়ো হইনি, আমরা কেউ এখানে সিপিএম এর সমর্থক হয়ে থাকতে পারি, কেউ এখানে কংগ্রেসের সমর্থক হয়ে থাকতে পারি, কেউ অন্য কোনো দলের সমর্থক হয়ে থাকতে পারি, কিন্তু আমরা এখানে জড়ো হয়েছি ইন্ডিয়াকে ভোট দেওয়ার জন্য। ইন্ডিয়া মানে শুধুমাত্র ইন্ডিয়া ব্লক নয়, ইন্ডিয়া মানে আমাদের দেশ, আমাদের ভারত। আমরা আমাদের দেশকে ভোট দিচ্ছি, আমরা আমাদের দেশের মাটিকে ভোট দিচ্ছি, আমাদের দেশের মাটি থেকে বিজেপিকে তাড়িয়ে নতুন সরকার তৈরি করার লক্ষ্যে আমরা ভোট দিচ্ছি। যে টাকা ছিল মুর্শিদাবাদের সংসদীয় ক্ষেত্রে খরচা করার টাকা, তার একটা অংশের টাকা ঘুরপথে নিয়ে গিয়ে বহরমপুরে নিজের নামে, নিজের জন্য, নিজের সম্পত্তি বকলমে প্রাইভেট স্কুল বানিয়েছেন, যাতে আজ বাদে কাল যখন এমপি থাকবেনও না তখন এখানকার মানুষের টাকা চুরি করে নিয়ে গিয়ে প্রাইভেট স্কুল থেকে সেখান থেকে ইনকাম করে যেন ওনার বাকি জীবনটা কেটে যায়। বিজেপি বলছেন যে উনি এবার পাশ করলে, গৌরীশঙ্কর ঘোষ নিজে বলছেন যে ডোমকলের ওপর দিয়ে 5 বছরের মধ্যে রেল লাইন করবেন। বিষয়টাকে কোন চোখে দেখছেন, কি
বলবেন? দেখুন, দমকলের ওপর দিয়ে করিমপুর হয়ে কলকাতাকে জুড়ে দেওয়ার যে রেল লাইন, এই রেল লাইন তো বহু আগে হওয়ার কথা ছিল। করতে পারেননি কেন ওরা? 2014 সাল থেকে ওরা সরকারে রয়েছে। 2014 সাল থেকে আজকে পর্যন্ত করলেন নাটা কেন? এখানে বিজেপি জেতেনি বলে মানুষের উপর বদলা নিলেন, মানুষের উপর প্রতিহিংসা পূরণ করলেন। যদি আমি ধরে নিই যে এখানে বিজেপি জেতেনি বলে উনি এখানে করেননি, কিন্তু পশ্চিমবাংলা থেকে তো 18টা এমপি পেয়েছিল বিজেপি গত ভোটে। আপনি দমকল ছেড়ে দিন, মুর্শিদাবাদ ছেড়ে দিন, গোটা বাংলায় গত 10 বছরে একটা নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, একটা নতুন একটা কেন্দ্রের একটা ভারী শিল্প, একটা লোহা শিল্প কি কোনো একটা বড় শিল্প, ফারাক্কার মতো একটা বড় রিভার ব্যারেজ, এই যে উত্তরবাংলায় এতগুলো নদী রয়েছে, একটা নতুন নদীর ব্যারেজ, কানপুরের এই খড়গপুরের মতো আর একটা আইআইটি, জোকার মতো আর একটা আইআইএম, একটা কোনো কিছু বাংলাকে এরা দিয়েছে। একটা নতুন জাতীয় সড়ক, 34 নম্বর জাতীয় সড়ক ছিল, ওটার নাম পাল্টে 12 নম্বর করেছে। কিন্তু বাংলা একটা নতুন জাতীয় সড়ক, একটা কোনো কিছু একটা রাজ্য থেকে 18টা এমপি নিয়ে গিয়ে সেই রাজ্যকে 18 আনা দিয়েছে ওরা দেখাতে পারবে। তারপরে ওরা রেল লাইনের গল্প শোনাচ্ছে। আমাদের সমর্থকের কথা ছেড়ে দিন, আমাদের অতি বড় সমালোচক হয়তো যে মানুষ আমাদেরকে কোনোদিন এর আগে সমর্থন করেননি, সেই মানুষও জানেন শেষ পর্যন্ত বিজেপির বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে, ওদের রাজনীতির বিরুদ্ধে শেষ লড়াইয়ে ভারতের যতগুলো দল রয়েছে, যতগুলো পতাকা রয়েছে, যদি কোনোদিন এমন দিন আসে বিজেপি আরএসএস ভারতের সব দলকে, সব পতাকাকে কিনে নেবে, তারপরও খালি আমাদের বন্ধুরা নয়, আমাদের বিরোধীরাও জানেন গোটা ভারতে যদি দুটো পতাকা দাঁড়িয়ে থাকে, শেষ লড়াইয়ের দিনেও বিজেপির বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে বিক্রি না হয়ে দুটো পতাকা দাঁড়িয়ে থাকে, তাহলে একটা পতাকা হবে কমিউনিস্ট পার্টির লাল পতাকা, একটা হবে জাতীয় কংগ্রেসের তেরঙ্গা পতাকা। এই দুটো পতাকা কোনোদিন বিজেপির সঙ্গে বোঝাপড়া করবে না, কোনোদিন বিজেপির সঙ্গে যাবে না। মোহাম্মদ সেলিম নাকি পরিযায়ী, তিনি বিদেশ থেকে এখানে এসেছেন প্রার্থী হয়ে, কতটা আশাবাদী আপনারা? আর বিরোধীরা বলতে চাইছে উনি বিদেশ থেকে এসে এখানে হয়েছেন, ওনাকে ভোট দেওয়ার প্রয়োজন নয়। বিষয়টা কোন চোখে দেখবেন? দেখুন, এগুলো খুব ছেলে মানুষের মতো কথা, এই ধরনের কথার কোনো সিরিয়াস উত্তর হয় না। মুর্শিদাবাদে এসে বলছেন মোহাম্মদ সেলিমের বাড়ি তারাতলায়, উনি এর আগে রায়গঞ্জের এমপি ছিলেন, উত্তর কলকাতার এমপি ছিলেন, রাজ্যের মন্ত্রী ছিলেন, তাকে বলছেন পরিযায়ী। আর এখান থেকে কয়েক কিলোমিটার দূরে একটা লোককে প্রার্থী করেছে ইউসুফ পাঠানকে, তাকে গুজরাট থেকে নিয়ে এসছে। মানে আবু তাহেরের বাড়ির ম্যাপে দমকল থেকে মুর্শিদাবাদ থেকে তারাতলার যা দূরত্ব, তার থেকে গুজরাট কাছে পড়ে ওদের বাড়ির ম্যাপে। গুজরাট থেকে লোক ধরে এনে প্রার্থী করে, বিহার থেকে কীর্তি আজাদকে, শত্রুঘ্ন সিনহাকে ধরে এনে প্রার্থী করেছে, ওরা মোহাম্মদ সেলিমকে বলছে পরিযায়ী। 8টা লোককে বিজেপি থেকে নিয়ে এসছে, তারা ভৌগোলিক নয়, তারা হচ্ছে রাজনৈতিক পরিযায়ী। বিজেপি থেকে 8টা লোককে নিয়ে এসে তৃণমূলের প্রার্থী করেছে। আগের দিন রাত্রিবেলা যে লোকটা শুতে গেছে বিজেপির এমএলএ হয়ে, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছে তৃণমূলের প্রার্থী হয়ে। এরা রাজনৈতিক পরিযায়ী, তাদেরকে প্রার্থী করেছে, করে দেওয়া মোহাম্মদ সেলিমকে পরিযায়ী করছে। এদেরকে যা জবাব দেওয়ার বাংলার মানুষ দেবেন, মুর্শিদাবাদের মানুষ জবাব দেবেন। নির্বাচন কমিশন ডিআইজিকে সরিয়ে দিয়েছে, আপনি বললেন যে থানাগুলো তৃণমূলের পার্টি অফিস, এরপরে কি থানার ওসিতে প্রচারণার কোনো পরিকল্পনা আছে? দেখুন, আপনারা জানেন যে নির্বাচন কমিশন ইতিমধ্যে অনেকগুলো থানার ওসিকে আইসিকে সরিয়েছেন, এবং আমরা চাই যে রাজ্যের যারা পুলিশ কর্মী আছে তারা নিরপেক্ষভাবে কাজ করুন। কিন্তু যদি কোনো পুলিশ কর্মী এখন নিজেদের নিরপেক্ষতাকে জলাঞ্জলি দিয়ে তৃণমূলের কথায় কাজ করে, তাদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়বে এবং যা ব্যবস্থা হওয়ার হবে, তাদের সার্ভিস বুকে একটা ব্ল্যাক মার্ক পড়বে। তার পাশাপাশি আমাদের এই প্রশ্নও থাকবে যে প্রতিবার নির্বাচনের আগে এই যে কিছু পুলিশ অফিসারের ভুল ভূমিকার জন্য তাদেরকে কিছু ক্ষেত্রে সরানো হয়, কিছু ক্ষেত্রে দায়িত্ব থেকে বসিয়ে দেওয়া হয়, যেদিন ভোট শেষ হয়ে যায় রাত গেই বাদ গেই, তারপর সেগুলোকে নিয়ে আর কোনো কথা হয় না। আমরা পঞ্চায়েতের সময়, পুরসভার সময়, সেটা হয়তো রাজ্যের ইলেকশন কমিশন করা হয়, কিন্তু সেই সময় যে সরকারি আধিকারিকদেরকে দেখেছিলাম, এমনকি রাজ্যের ইলেকশন কমিশনারকে আমরা দেখেছিলাম পঞ্চায়েতের পরে আদালতে গিয়ে স্বীকার করতে যে আপনাদের নির্দেশকে আমি মানিনি, আমি কেন্দ্রীয় বাহিনীকে ডিপ্লয় করিনি, কিন্তু ভোট হয়ে গেল, তাকে সবাই ভুলে গেল। সুতরাং এই যে এক একটা করে ভোটে বিভিন্ন সরকারি অফিসারের ভুল ভূমিকা ধরা পড়ে, কিন্তু ভোট হয়ে যাওয়ার পরে তাদের বিরুদ্ধে অভিযোগগুলোকে নিয়ে আর এগোনো হয় না, তদন্ত হয় না, তাদের বিচার হয় না। সেই কারণে সরকারি অফিসাররাও জেনে গেছে যে হয় তৃণমূলের দালালি করে ইলেকশনে কাজ করে তৃণমূলের থেকে পয়সা পাবো, আর নাহলে ইলেকশন কমিশন বসিয়ে দেবে কয়েকদিনের জন্য, বাড়িতে বসে খিচুড়ি খেতে খেতে টিভিতে ইলেকশন দেখবো, সুতরাং সুখের জীবনটা কাটিয়ে দেবো। সুতরাং এটা তো হতে দেওয়া যাবে না। যে পুলিশ অফিসাররা ভুল ভূমিকা পালন করবে, ইলেকশন কমিশনের কাছে আমাদের আবেদন থাকবে এবং আদালতের কাছেও আবেদন থাকবে, যে আধিকারিকরা ভুল ভূমিকা পালন করবে খালি ভোট চলাকালীন তাদেরকে বসিয়ে দেওয়া নয়, ভোট পরবর্তীকালেও তাদের ভূমিকার সঠিক বিচার এবং শাস্তিটাও যেন বিধান করা হয়, নাহলে কি মানে আছে এই ধরনের সরিয়ে দেওয়ার? নির্বাচনের কাজটা
বসুন্ধরা চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন,